So, welcome everyone. Welcome to our research paper writing course. আজকে লেকচারে আমরা যেটা দেখব রিসার্চ পেপার রাইটিং কোর্সে সেটি হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা আমরা অনেকেই স্কিপ করে যাই, অনেকেই মনে করি যে এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের এই জিনিসটা সম্পর্কে খুবই ধারণা কম থাকে। এই জন্য অনেক সময় পেপার রিজেক্ট হওয়া থেকে শুরু করে আমাদের পেপারের যে কোয়ালিটি সেটা ডিগ্রেড করে। আমাদের সেই টপিকটার নাম হচ্ছে প্রুফ রিডিং। হ্যাঁ, অনেকে হয়তো একটা নাম শুনেছে কিংবা অনেকে শুনেনি যে রিসার্চ পেপার রাইটিং আউট এই জিনিসটা আমাদের দরকার। হ্যাঁ, প্রুফ রিডিং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা আমাদের রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে জানা উচিত। কেননা প্রুফ রিডিং আমাদের রিসার্চের যে পেপারের ধরন সেটা অনেকটাকে চেঞ্জ করে দিতে পারে। রিসার্চ পেপার রাইটিং এর যে একটা ফ্লো সেটাকে অনেকভাবে ইনক্রিজ করতে পারে। ওকে, তাহলে আমরা প্রথমে দেখি রিসার্চ পেপার প্রুফ রিডিং, যেটাকে আমরা বলছি প্রুফ রিডিং বলতে কি বোঝায়। Proofreading means the examining your text carefully to find and correct the topographical errors and mistakes in grammar, styles and spelling. Okay, তার মানে কি বোঝাচ্ছে, আমাদের যে আমরা একবার ধরলাম আমার পুরোটা লেখা শেষ, টপিকটা একটা প্যারা আমার লেখা শেষ, লেখার পর আমি কি দেখলাম সেখানে অনেক ধরনের মিস্টেকস রয়ে গেছে, গ্রামাটিক্যাল এরর হতে পারে, আমার সেন্টেন্সের স্টাইলটাই ভুল হতে পারে, সেন্টেন্সটা এইভাবে লেখা হয়তো উচিত হয়নি। আর যেটা সবসময় আমরা ভুল করে থাকি সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক, এটা হতেই পারে। আমাদের উচিত প্রুফ রিডিং করা, যেটা এক্সামিন করে আমরা করতে পারবো, এই জিনিসগুলোকে কারেক্ট করতে পারবো। Proofreading checks the work to identify all errors in spellings, punctuations and grammars. হ্যাঁ, এখানে পাঞ্চুয়েশন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক ক্ষেত্রে পাঞ্চুয়েশন জিনিসটা এই করে উপেক্ষা করে যাই, এটাকে মোটেও অবহেলা করা উচিত নয়। আমাদের ওভারঅল যে গ্রামাটিক্যাল অ্যাকুরেসিটাকে যদি আমরা ধরে রাখতে চাই, পাঞ্চুয়েশনও একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে এখানে। It also picks up the instances of consistent terminology, formatting, and referencing. Okay. Proofreading tends to result in minor aesthetic adjustment to text rather than big changes. তার মানে প্রুফরিডিং যেটা বলছে, এটা আমার চেক করে যে কোন ধরনের এরর আছে স্পেলিং, পাঞ্চুয়েশন, গ্রামার, এন্ড দেন প্রুফরিডিং টেন্ডস টু রেজাল্ট ইন মাইনর, আমার যে ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার বিগ চেঞ্জ না করে আমার অল্প চেঞ্জগুলো এখানে কাজে আসে। ওকে, এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে প্রুফ রিডিং। প্রুফ রিডিং কি সেটা একটা ধারণা নেই। এখন এই স্লাইডে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রুফ রিডিং ভার্সেস এডিটিং। এই টপিকটা আসার কারণ হচ্ছে আমাদের অনেকেরই মনে প্রশ্ন ওঠে যে প্রুফ রিডিং আর এডিটিং জিনিসটা একই নাকি ডিফারেন্ট কিছু জিনিস। ডিফারেন্ট হয় তাহলে কিভাবে এই দুটো জিনিস সিমিলার না, পার্থক্যটা কোথায় এই দুটো জিনিসের জায়গা। আর আমি যেহেতু প্রুফ রিডিংটা এডিটিং দুটাকেই আমার রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে কাজে লাগাবো, তো আমার জানা উচিত যে দুটার মধ্যে পার্থক্যটা কি বোঝাচ্ছে। তাহলে বেসিক এডিটিং কি সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিয়ে এই স্লাইডে এসে। বেসিক এডিটিং যেটা বোঝানো হচ্ছে এখানে, এ প্রুফ রিডিং ইজ এ সায়েন্স, এডিটিং ইজ এন আর্ট। অর্থাৎ দুটার মধ্যে একটা লিঙ্ক আপ ব্যাপার রয়েছে এখানে। প্রুফ রিডিং যদি আমার সায়েন্স বা এডিটিং ব্যাপারটা আর একটু বুঝানো, প্রুফ রিডিং হচ্ছে লজিক্যাল কিছু জিনিস। এডিটিং ইজ দ্য প্রসেস অফ ইমপ্রুভিং দ্য ওভারঅল কোয়ালিটি অফ writing to make an essay the best it can possibly be. আমার এডিটিং এর মাধ্যমে কি হবে, আমি এমন ভাবে আমার যে রাইটিংটা সেটার কোয়ালিটিটাকে ইমপ্রুভ করব যেন যতদূর সম্ভব সেটা একটা বেস্ট আর্টিকেল বা রাইটিং হয়ে ওঠে। It uses much more creativity and often considers the feelings of the work's audience. এখানে ক্রিয়েটিভিটি যেটা থাকে এই ওয়ার্ডটা এখানে উঠে আসে। As much editing can causes extensive changes to text, bringing up the question such as, অর্থাৎ একটু আগের স্লাইডে আমরা যেটা দেখেছিলাম একটু ব্যাক করি। এই যে এখানে লাস্ট লাইনে proofreading tends to the result in minor aesthetic adjustment to text rather than big changes. অর্থাৎ proofreading এ কিন্তু আমার মাইনর চেঞ্জ হলে বলেছিল। এখানে এডিটিং এর ক্ষেত্রে আসে আমরা কি দেখছি,
extensive changes of text বা to text অর্থাৎ দুটোর ক্ষেত্রে আমরা অলরেডি একটা পার্থক্য বুঝে গেলাম সেকেন্ড পার্থক্য আর প্রথম পার্থক্য আমরা প্রথম লাইন থেকে দেখেছি ওকে কিছু কোশ্চেন উঠে আসে যদি আমরা এডিটিং এ যাই সেটা কি কি have you chosen the most appropriate words to convey your meaning effectively then have you used the passive voice is the tone right for the audience are there unnecessary words or over long sentences can the structure of the essay be changed অর্থাৎ এই কোশ্চেন গুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি এডিটিং এর জন্য আমরা যে রাইটিংটা লিখছি এখানে সবগুলো যে ওয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা আমি যে মিনিংটা কনভে করতে চাচ্ছি আমার রাইটিং এর মাধ্যমে সেটাই কনভে আদৌ হচ্ছে কিনা ইফেক্টিভলি আমি এক্সপ্রেস করতে পারছি কিনা আমার লেখাটার মাধ্যমে দেন প্যাসিভ ভয়েস ইউজ করছি কিনা আমরা সবসময় সেন্টেন্স স্ট্রাকচার কথা করার ক্ষেত্রে স্ট্রাকচার যখন মেনটেন করবো একটা জিনিস আমার মনে রাখা উচিত সবসময় আমি কিন্তু এক ধরনের ফর্মে এক ধরনের ভয়েসে লিখি না প্যাসিভ ভয়েসও সেখানে থাকে আমি কি সেটা ইউজ করলাম কিনা এটা আমার চেক করা উচিত দেন আমি যেটা লিখছি টোনটা কি রাইট কিনা অডিয়েন্সের জন্য কোন ধরনের টোনে আমি অডিয়েন্সকে অফার করছি লেখাটার জন্য অডিয়েন্স কি এটাতে স্যাটিসফাই হবেন কিনা এটা একটি বোঝার বিষয় দেন আর দেন আননেসেসারি ওয়ার্ড হ্যাঁ কোনো খুবই বড় ধরনের সেন্টেন্স যেটা থাকে সেটা হয় কি আমরা যখন সেন্টেন্সটা লিখি সেন্টেন্সটা কি জন্য লিখছিলাম রিডার পড়তে পড়তে সেই যে অর্থটাও এক্সপ্রেস করার কথা সেটাই তখন প্রকাশ করতে পারে না অডিয়েন্স পর্যন্ত আমাদের উচিত খুব বেশি অত্যধিক লং সেন্টেন্স গুলোকে একেবারে অ্যাভয়েড করে এবং আননেসেসারি ওয়ার্ড যেন এখানে না রাখি অনেক সময় অনেকে মনে করে যে আমার ভোকাবুলারি রেঞ্জ ভালো কিংবা কিছু ভোকাবুলারি আমি লার্ন করলাম সেগুলো এখানে এক্সপ্রেস করা যদি আমার সেখানে সেই ভোকাবুলারিটা না আসে আমার প্রয়োজন না হয় আমার উচিত যথাসম্ভব সিম্পল রাখা লেখাটাকে অবশ্যই আমি সবসময় সিম্পল সেন্টেন্স ইউজ করবো এরকম না আমার কমপ্লেক্স সেন্টেন্স থাকবে কম্পাউন্ড সেন্টেন্স থাকবে কিন্তু খুব বেশি লং সেন্টেন্স আমি কি করবো না কখনোই ইউজ করবো না আমি এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবো সেন্টেন্সের স্ট্রাকচার থাকে আমার বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার থাকে স্ট্রাকচার গুলো কি ওয়েসের জন্য পারফেক্ট কিনা কিংবা আমার কি মনে হয় যে এই জায়গাটায় এই সেন্টেন্সের স্ট্রাকচারটা যদি আমি একটু চেঞ্জ করি আমার সেন্টেন্সটা আরো ভালো হবে আমার সেগুলো কি করতে হবে এডিটিং এর সময় চেক করতে হবে এই প্রশ্নগুলো অ্যারাইজ করতে হবে এবং আমাকে সেই পরিপ্রেক্ষিতে এডিটিং গুলো করতে হবে editing is all the making sure the meaning and the ideas in the piece of art piece of work are conveyed in the best possible way for the audience অডিয়েন্সের কাছে আমার সবচেয়ে বেশি করতে হবে কনভে করতে হবে বেস্ট পসিবল ওয়েতে এবং সেটা অবশ্যই মিনিং আইডিয়াটা এর পরের স্লাইডে আমরা দেখি আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে এডিটিং কি বেসিক এডিটিং এর আইডিয়াটা এবং প্রুফ রিডিং এর সাথে আমার এডিটিং এর কি পার্থক্য আমি সেটা খুঁজে বের করলাম এখন আমি দেখি আমার প্রুফ রিডিং যে টপিকটা ছিল প্রুফ রিডিং কি আমি দেখলাম এর মেইন পারপাসটা কি আমি একটু বোঝার চেষ্টা করি এই পর্যায়ে এসে what is the main purpose of proofreading writing is the most effective way to communicate with research ideas and results okay then the quality of the research paper decreases if it is filled with the spelling punctuation grammatical errors these errors undermine the credibility of your research work proofreading is important to ensure that there is not any grammatical errors capitalization error numbering error spelling error good research papers not only well written but also well edited and formatted tends to reflect an individual's thinking through their writing to the readers of the paper এই যে পুরো স্লাইডটা এটা খুবই এসেনশিয়াল আমার রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে কেন প্রুফ রিডিং বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে আমার রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে আমরা এই স্লাইডটা থেকে ধারণা পেতে পারি ফার্স্টে হচ্ছে আমার যে রিসার্চ আইডিয়া সেটা আমি কনভে করব কিভাবে রিসার্চ পেপারের মাধ্যমে এখন এই রিসার্চ পেপারটা যখন আমি কনভে করছি এটা একটা কাইন্ডস অফ কমিউনিকেটিং মিডিয়া কজ আমার কারণ হচ্ছে কি আমার এই
রিসার্চ পেপারটা পরবর্তী রেপ্লিকেট হবে, কিন্তু এই রিসার্চ পেপারটা একজন মানুষ কি করবে, পরে পড়বে, সেটা নিয়ে কাজ করবে, কাজটা হয়তো আরো সামনে আগাবে। এখন ইফেক্টিভলি যদি আমি এখানে কমিউনিকেট করতে না পারি, রিসার্চ আইডিয়াটাকে এক্সপ্রেস করতে না পারি, তাহলে আমার রিসার্চ পেপারের সার্থকতা সফল হয় না। এখানে কোয়ালিটি ডিগ্রেড করে বিভিন্ন ধরনের, যদি ফার্স্ট থেকে আমার এরর থাকে, স্পেলিং, পাঞ্চুয়েশন, গ্রামাটিক্যাল এরর, আমার যে এত ভালো একটা রিসার্চ ছিল, একটা কাজ ছিল, সে পুরো কোয়ালিটিটাই এই বিভিন্ন ধরনের মিস্টেকের জন্য কি হয়ে যাচ্ছে, ডিগ্রেড হয়ে যাচ্ছে আমার কোয়ালিটিটা পেপারে। প্রুফ রিডিং এর ক্ষেত্রে আমাকে অবশ্যই এনশিওর করতে হবে আমার কোনো ধরনের এরর যেন এখানে না হয়, গ্রামাটিক্যাল এরর, ক্যাপিটালাইজেশন এরর, বিভিন্ন ধরনের যে আমার সেন্টেন্স ভার্ব এগুলো এরর হয়, দেন ক্যাপিটালাইজেশন কোথায় প্রপার ক্যাপিটালাইজেশন করতে হবে, নাম্বারিং এরর, বিভিন্ন জায়গায় করতে হবে। একটা নাম্বার ছিল, আমি ভুলে অন্য একটা নাম্বার সেখানে ইনপুট করলাম, সেকশনের নাম্বার হতে পারে, কিংবা ভিতরে যে কোনো আমার যে প্যাসেজ থাকে, প্যাসেজের ভিতরে কোনো একটা নাম্বারের সিকোয়েন্স আমি যদি ভুল করি, স্পেলিং এরর, যেটা আমি আগেই বললাম খুব বেশি ধরনের এরর যদি হয়, সেটা হচ্ছে স্পেলিং এরর বলি আমরা। গ্রামাটিক্যাল এরর হতে পারে, আমরা যারা খুব নেটিভ না ইংলিশের ক্ষেত্রে এই ভুলগুলো হওয়া খুবই স্বাভাবিক। আমাদের উচিত প্রুফ রিডিং টপিকটা আমাদের বোঝা এবং প্রুফ রিড করা। আমরা জাস্ট একবার লিখলাম এবং জিনিসটার জন্য সাবমিট নিয়ে করে দিই, আমার বারবার উচিত এডিটিং, প্রুফ রিডিং করা। তাহলে আমার গুড রিসার্চ পেপার কাকে বলছি? টেন্স টু রিফ্লেক্ট ইন্ডিভিজুয়ালস থিঙ্কিং থ্রু দেয়ার রাইটিং টু দ্য রিডার্স অফ দ্য পেপার। অর্থাৎ ওয়েল এডিটেড ফরম্যাটেড যেগুলো হচ্ছে আমার একটা গুড রিসার্চ পেপার, যেগুলো আমার যে ইন্ডিভিজুয়াল একটা থিঙ্কিং ছিল, আমি এটা ইনভেন্ট করতে চাচ্ছি, আমি এই জিনিসটাকে অর্গানাইজ করতে চাচ্ছি, সামনে রিসার্চ করতে চাচ্ছি, এটা যে আমি রিসার্চ পেপারের মাধ্যমে এক্সপ্রেস করব, এটা যেন সঠিকভাবে হয়, রিফ্লেক্ট করতে পারে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং প্রুফ রিডিং করে, প্রুফ রিড আমাদেরকে এটা করতে সাহায্য করে। প্রুফ রিডের মেইন পারপাসই হচ্ছে এটা, যে আমার গুড কোয়ালিটির রিসার্চ পেপার কে বের করে আনা। আমার যে ইন্ডিভিজুয়াল একটা থিম ছিল, কিংবা আমরা পুরো একটা অর্গানাইজেশন কিংবা একটা গ্রুপ মিলে একটা রিসার্চ করলাম, সেই এক্সাক্ট রিসার্চটাকে অডিয়েন্স পর্যন্ত রিফ্লেক্ট করা, এটা হচ্ছে আমার প্রুফ রিডিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পারপাস। এখন প্রুফ রিড যে করবো, কোন কোন ধরনের আইটেম আমার প্রুফ রিড করতে হবে, গ্রামাটিক্যাল মিনস এররের কথা শুনলাম, নাম্বারিং কথা শুনলাম, আর কি কি জিনিস থাকতে পারে আমার প্রুফ রিড করতে হবে, এটা একটু মনে রাখতে হবে আমাদেরকে। কারণ আমরা এত জিনিস করি একটা রিসার্চ পেপার লেখার সময়, কি কি লিখতে হবে না লিখতে হবে, রিসার্চ পেপার পড়তে হবে, দেন আরো কিছু জিনিস আমরা সামনেও দেখবো। এর মধ্যে প্রুফ রিডের কি কি জিনিস, টপ আইটেম গুলো, এগুলো আমাদেরকে আমরা যেন ভুলে না যাই, আমরা একটু এক নজরে দেখে আসি। সেটা কি? বেসিক স্পেলিং অ্যান্ড গ্রামার, দেন প্রপার নাউন্স ঠিক আছে কিনা। আমরা অনেক বাচ্চাকাল থেকে নাউন করি, কিন্তু তারপরে এসে দেখা যায় কি হয়, এখানে ভুল করি। তো আমাদের প্রুফ রিডের সেকশনটা আমাদের মাথায় রাখতে হবে, যে আমার একটা রিসার্চ রাইটিং একটা পার্ট হচ্ছে নাকি প্রুফ রিডিং, আমি এই জিনিসগুলোকে আবার রিভাইজ করবো। ভার্ব টেন্স, সেন্টেন্স স্ট্রাকচার, ফরম্যাটিং, আমার ফরম্যাটিং ঠিক আছে কিনা, কনসিস্টেন্সি, আমার লেখার একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে পুরো রিসার্চ পেপার জুড়ে, যেটা আমি একেবারে প্রথম থেকে আমরা দেখে এসেছিলাম, বলে এসছি আমি, কোনটার পর কোনটা আমি সাজাচ্ছি, আমার রিসার্চ পেপার রাইটিং এর কনসিস্টেন্সিটা মেনটেন হচ্ছে কিনা। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, আমরা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ যদি লিখি, সেটা সঠিক ভাষা প্রকাশ পাচ্ছে কিনা, যেখানে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দরকার আমি কি সেখানে দিচ্ছি নাকি দিচ্ছি না, তো আমাকে আদৌ এগুলো দরকার আমার রিসার্চ পেপারে নাকি নেই, এগুলো আমাকে মনে রাখতে হবে। ওভারঅল ফ্লো, রিসার্চের যে ওভারঅলটা ফ্লো, আমি এইভাবে কাজটা শুরু করছি, কাজ সেখানে শেষ করেছি, রেজাল্ট পাচ্ছি, ওভারঅল ফ্লোটা মেনটেন হচ্ছে কিনা আমার এখানে প্রুফ রিডে এসে দেখা লাগবে। তো এই হচ্ছে ওভারঅল আমার একটা লিস্ট, যেগুলো আইটেমগুলোকে আমার প্রুফ রিডিং এর সময় মনে রাখতে হবে। আমরা যদি এই জিনিসগুলোকে মাথায় রেখে সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে সাজানোর চেষ্টা করি, ভার্ব, নাউন, টেন্স, স্ট্রাকচার, এগুলো ঠিক আছে কিনা একবার দেখে নিই, তাহলে হচ্ছে আমার কি প্রুফ রিডিং এর কাজটা হয়ে যাচ্ছে। আমার যে আসল উদ্দেশ্য রিসার্চ পেপারে রিডার পর্যন্ত কনভে করা আমার রিসার্চটা, সেটার যে উদ্দেশ্য সেটা সফল হবে।
আমরা প্রুফ রিডিং নিয়ে দেখছিলাম যে কিভাবে প্রুফ রিডিং করতে হয়, কি প্রুফ রিডিং এডিটিং এর মধ্যে পার্থক্যটা কি, প্রুফ রিডিং কেন করছি, কি ধরনের আমরা ফ্যাসিলিটি পাবো এর জন্য, নেসেসিটিটা কি। ওকে, এক্ষেত্রে আর একটা জিনিস কিংবা আরো কিছু জিনিস যেগুলো হচ্ছে আমাদের মনে রাখা প্রয়োজন, সেগুলো কি, গ্রামারলি প্রিমিয়াম সাবস্ক্রিপশন। আমরা কিন্তু এখানে বলেছিলাম গ্রামারলি ইউজ করতে, যেন আমরা হচ্ছে ভালো ধরনের ফলাফল পাই। কারণ আমরা যারা ইংলিশে লিখছি, ইংলিশ হচ্ছে আমাদের কি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের যে ইংলিশ, যারা আমরা নেটিভ না, এখন নেটিভ যারা আমরা না, তাদের সাথে কিন্তু যারা নেটিভ ইংলিশ স্পিকার, তাদের কথা বলার ধরন হোক কিংবা লেখার স্টাইলটা কখনোই কি হয় না, মিলে না। এবং আমাদের কি হয়, অনেকে আমরা স্ট্যান্ডার্ড যে ইংলিশ রাইটিং এর প্যাটার্ন স্টাইল আমরা সেই পর্যন্ত পৌঁছাতে পারি না, আর তাদের যে একটা লেভেল, সেই লেভেল আমরা মিট করতে পারি না। এটা খুবই সাধারণ বিষয়, এটা নিয়ে খুবই চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ আমরা নেটিভ না, আমাদের ভুল ভ্রান্তি হতেই পারে, সেটাকে আমাদের কি করতে হবে, ওভারকাম করতে হবে। অবশ্যই আমরা কি করবো, ইংলিশের উপর এমফাসাইজ করবো, যে যত রিডিং করবো আমাদের ইংলিশ ততটা ইমপ্রুভ করবো। কিন্তু এখন লেখা আমাদের শেষ, কিংবা আমরা খুব বেশি প্রফেশনাল নই ইংলিশে, আমরা নেটিভ ইংলিশ স্পিকার না, আমরা কি করব, আমরা অবশ্যই গ্রামারলি ইউজ করতে পারি, যেটা কিনা আমি আগেও বললাম যে এটা ফ্রি অফ কস্ট, অনলাইনে অ্যাভেলেবল। আমরা একটা অ্যাকাউন্ট খুলে আমাদের ফাইলটাকে আপলোড করলে আমরা কি করতে পারি, সেটাকে আপ করে আমরা কি ধরনের ভুল হচ্ছে আমাদেরকে এইভাবে ইন্ডিকেট করে দেবে। বাট এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য, আমরা কিন্তু গ্রামারলি প্রিমিয়াম ইউজ করতে পারি, সাবস্ক্রিপশন যেটাকে বলে, সেটা হচ্ছে আমাদেরকে একটা ফি, একটা অ্যামাউন্ট ফি তাদেরকে দিয়ে গ্রামারলি সাবস্ক্রিপশন কিনতে হয়। দেন এই ভার্সনটার জন্য আমরা কিছু ফ্যাসিলিটি পাই। কি ফ্যাসিলিটি, আগেও যেমন আমাদেরকে বিভিন্ন ধরনের কারেকশন দিত, আন্ডারলাইন করে, আমরা যদি লেখা গ্রামার কোথাও ভুল হতো, স্পেলিং কোথাও ভুল হতো, কিংবা মনে হতো যে এই সেন্টেন্সটা এভাবে না লিখে আরো ভালো লেখা যেত, এই ধরনের সাজেশনগুলো এখন আমরা এর থেকে বেশি ইমপ্রেসিভ সাজেশনস পাবো। এটাই হচ্ছে বিষয়। বিভিন্ন ধরনের যে গ্রামাটিক্যাল এরর বা মিস্টেকগুলো আমাদেরকে আরো ভালোভাবে প্রিসাইসলি শো করবে, আর পারফেক্টলি শো করবে। এছাড়া আমাদেরকে একটি অ্যাডভান্স ফিডব্যাক দেয় যদি আমাদের প্রিমিয়াম ভার্সনটি থাকে গ্রামারলি। তো আমরা যারা আমাদের মনে হয় যে গ্রামারলি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি কেনা সম্ভব, তারা কিন্তু আমরা সহজেই গ্রামারলি প্রিমিয়াম সাবস্ক্রিপশনটি কিনে নিতে পারি। যদি আমরা ইংলিশ নেটিভ স্পিকার না হয়, সেক্ষেত্রে আমাদের যে জার্নাল অথবা পেপারের মান, সেটাও কি হবে, উন্নত হবে। দেন আমি আগেও বলছিলাম যে প্রুফ রিডিং এর জন্য আমাদের উচিত কাউকে জিনিসটা শো করানো, দেখানো যে ইটস ওকে অর নট। এক্ষেত্রে বলা হয়ে থাকে যে কমপক্ষে একজন ইংলিশ নেটিভ স্পিকারকে দিয়ে পুরো পেপারটা কি করানো, একটু রিভিউ করানো, যাতে করে আমাদের যে লেখার প্যাটার্ন, আমাদের যে লেখার স্টাইল, সেটা ঠিক আছে কিনা, গ্রামাটিক্যাল এরর কিংবা সেন্টেন্স মেকিং, সবচেয়ে বড় কথা এই যে সেন্টেন্স মেকিং, সেখানে কোনো ভুল হচ্ছে কিনা। আমরা যখন সিম্পল সেন্টেন্স গুলো লিখি, অনেকে আমরা সেগুলোকে সহজে লিখি, কিন্তু পেপারে কিন্তু সবসময় আমরা সিম্পল সেন্টেন্স গুলোকে ইউজ করি না, অনেক ধরনের কমপ্লেক্স সেন্টেন্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সের ব্যবহার থাকে। আমরা যারা খুব ভালো এগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারি না, এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে, আমাদের উচিত কিন্তু একজন হলেও অ্যাটলিস্ট একজন নেটিভ ইংলিশ স্পিকারের কাছ থেকে আমাদের লেখাটাকে একটু প্রুফরিড করানো, যাতে করে এই ভুলভ্রান্তিগুলোকে এড়ানো যায়, এবং কিভাবে তারা সাজেস্ট করছেন সেই অনুসারে আমাদের পেপারটাকে আবার আপডেট করে। শুধু তাদেরকে দেখালেই হবে না, সেই অনুসারে জিনিসগুলোকে আপডেট করতে হবে, যেন আমাদের যে স্ট্যান্ডার্ড লেভেল, সেই লেভেলটাকে আমরা মিট করতে পারি। তো এই ছিল আজকের মোটামুটি আমাদের ওভারঅল টপিক, যে প্রুফ রিড কি। তো আজকে আমরা একটু রিক্যাপ করি যে আমরা কি কি আজকে দেখলাম। সেটা হচ্ছে আমরা দেখলাম প্রুফ রিড জিনিসটা কি, প্রুফ রিড কেন দরকার আমার রিসার্চ পেপারের ক্ষেত্রে, প্রুফ রিড আর এডিটিং কি এক জিনিস, প্রুফ রিড আর এডিটিং এর মধ্যে বেসিক পার্থক্যটা কি, অবশ্যই দুটোরই প্রয়োজন রয়েছে রিসার্চ পেপারের ক্ষেত্রে। তো আমরা দুটোরই জিনিসটা কি দেখলাম, কি কি জিনিস আমার মাথায় রাখতে হবে প্রুফ রিডের জন্য, এবং এটার ইম্পর্টেন্সটা কি আমরা দেখলাম। এক্ষেত্রে খুবই শেষ পর্যায়ে এসে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এখানে একটা জিনিসের মধ্যে কনফ্লিক্ট থাকে, সেটা হচ্ছে অনেকেই বলে থাকে প্রুফ রিড আগে করার জন্য, অনেকেই বলে এডিটিংটা আগে করার জন্য। অনেক দ্বিধার ওঠে এখানে এই জায়গাটায়।
অনেকের ধারণা যে সব কাজ আমি যখন শেষ করব, এডিটিং শেষ, ফরম্যাটিং শেষ, সব কাজ যখন শেষ হয়ে যাবে আমি তখন আমার প্রুফ রিডের কাজ করব। প্রুফ রিড হচ্ছে একদম লাস্ট স্টেপ আমার। ওকে ফাইন, এটা হচ্ছে এক ধারার কথা। আমরা বিভিন্ন জায়গা থেকে দেখবো, যদি আর একটু সার্চ করি এই বিষয় নিয়ে, প্রুফ রিড এডিটিং নিয়ে, তাহলে দেখবো অনেকে বলে প্রুফ রিডটা হচ্ছে আমার লাস্ট স্টেপ, এটাকে একদম লাস্টে করতে হয় আমার। আবার অনেক জায়গায় আমরা লেখা পাবো এডিটিং ইজ দ্য লাস্ট ওয়ান। কারণ কি, তাদের ব্যাখ্যাটা এরকম যে প্রুফ রিড হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জেস, যেটা আমরা দেখলাম। আর আমরা কিন্তু এডিটিং পর্যায়ে কি দেখেছিলাম যে ভাস্ট অ্যামাউন্ট অফ চেঞ্জ একটা আমরা এডিটিং। এখন কখন কোথায় কোনটা করতে হবে, খুব বেশি ভাস্ট পরিবর্তন আমরা সেগুলো পরে করব, ভাস্ট পরিবর্তন সেটা হচ্ছে হ্যাঁ লাস্টে করবো। প্রথমে হচ্ছে আমরা প্রুফ রিড করবো, প্রুফ রিডটা হয়ে গেলে তারপর আমাদের ভাস্ট পরিবর্তন, ফরম্যাটিং থেকে শুরু করে সব ধরনের, একদমই যদি খুব বেশি ধরনের পরিবর্তন দরকার হয়, এই সেন্টেন্সের পুরা স্ট্রাকচারটাই চেঞ্জ করবে এরকম হয়, সেটা হচ্ছে আমি লাস্টে করবো এডিটিং এ এসে। এই দুই ধরনের কথাই ওঠে। এখন আমি সাজেস্ট করব যে কোনটা আপনার ক্ষেত্রে ভালো কাজ করে, আপনার রিসার্চ পেপারটাকে কনভে করার জন্য, রিসার্চটা কনভে করার জন্য, কোনটা আপনার রিসার্চ পেপারটাকে কোয়ালিটিফুল করে সেভাবে করলেই বেটার হয়। ধরা বাঁধা খুব নিয়ম না মেনটেন করলে চলছে এখানে, যেহেতু এডিটিং এবং প্রুফ রিডিং দুটোই আমাকে করতে হবে আমার রিসার্চ পেপারকে কোয়ালিটিফুল করতে হলে। তো এই ছিল আজকে ওভারঅল মোটামুটি আমাদের টপিক। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।